কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাতে থার্ড সেমিস্টারে হিস্টোরি সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ হিস্টোরি জি অথবা সিসি 3 পেপারে তোমাদের যাতে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের ইতিহাস সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ বাছাই করা তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও কোশ্চেন তিনটির সম্পূর্ণ অ্যান্সার দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল, তুমি কি ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠা বলে মনে করো? অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমাদের এবছর সাবলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই সম্পূর্ণ অ্যান্সারটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করেছিও। দেখো, অ্যান্সারে লিখবে তোমরা, কুতুব উদ্দিনের মৃত্যুর পর আরাম শাহ নামক জনৈক ব্যক্তি দিল্লির সিংহাসনে বসেন। কুতুবউদ্দিনের সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা সঠিক জানা যায়নি, কিন্তু প্রশাসক হিসেবে তিনি ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। এই অবস্থায় দিল্লির তুর্কি অভিজাতগণ কুতুবউদ্দিনের জামাতা এবং বদায়ুনের শাসনকর্তা ইলতুৎমিশকে সিংহাসনে আরোহণের জন্য আমন্ত্রণ জানান, কিন্তু আরাম শাহকে পরাজিত ও নিহত করে ইলতুৎমিশ সিংহাসন দখল করেন। এখানে বানানটি ডবল রিপিটেড হয়ে গেছে, তোমরা লিখবে কিন্তু আরাম শাহকে পরাজিত ও নিহত করে ইলতুৎমিশ সিংহাসন দখল করেন 1211 খ্রিস্টাব্দে। নেক্সট পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট লিখবে সমস্যার সমাধান। বিচক্ষণ ইলতুৎমিশ নানা সমস্যায় জর্জরিত হলেও বিচলিত হয়নি। তিনি সুপরিকল্পিতভাবে শত্রুদের চিহ্নিত করেন এবং একটি সমস্যার সমাধান করার কাজে লিপ্ত হন। দ্বিতীয় পয়েন্ট, অভ্যন্তরীণ বিদ্রোহ দমন। প্রথমে তিনি বিদ্রোহী আমির অমরাহদের দমন করে দিল্লি, বদায়ুন, অযোধ্যা, বারাণসী প্রভৃতি অঞ্চলে নিজ ও কর্তৃত্ব সুদৃঢ় করেন। তারপর ইলতুৎমিশ তার প্রতিদ্বন্দ্বীদের শায়েস্তার সচেষ্ট হন। ইলতুৎমিশ তোরাইনের কাছে এক মুখোমুখি সংঘর্ষে ইলদিজকে পরাজিত বন্দী করতে সক্ষম হন 1216 খ্রিস্টাব্দ। অনুরূপভাবে নাসিরউদ্দিন ও ইলতুৎমিশের সাথে যুদ্ধে পরাজিত হয়ে সিন্ধু দেশ আশ্রয় নেন। 1228 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ সিন্ধু দেশে আক্রমণ করলে উপায়ান্তর না দেখে নাসিরউদ্দিন কুবাচা আত্মহত্যা করেন। এইভাবে ইলতুৎমিশের দুই প্রতিদ্বন্দ্বীর পতন ঘটে। নেক্সট 3 নম্বর পয়েন্ট লিখবে মঙ্গল আক্রমণ রোধ। ইতিমধ্যে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ বা তেমুচিন এক বিরাট বাহিনী নিয়ে ভারত সীমান্তে উপস্থিত হন 1221 খ্রিস্টাব্দ। তিনি খারিজ মেয়ের শাহ জালাল উদ্দিন মঙ্গবরণীর রাজ্য আক্রমণ করলে মঙ্গবরণী পাঞ্জাবে আশ্রয় নেন। তার পশ্চাৎধাবন করে চেঙ্গিস খাঁ ভারত সীমান্তে উপস্থিত হন। মঙ্গবরণী এখানে ইলতুৎমিশের সাহায্য পাবেন আশা করেছিল, কিন্তু বিচক্ষণ ইলতুৎমিশ চেঙ্গিসের বিরুদ্ধে মঙ্গবরণীকে সাহায্য দিয়ে সুলতানের বিপদ ডেকে আনার পক্ষপাতী ছিলেন না। তার নিরপেক্ষতায় সন্তুষ্ট হয়ে চেঙ্গিস খাঁ ভারত ত্যাগ করলে এক বিরাট বিপদ থেকে সুলতানি সাম্রাজ্যের রক্ষা পায়। 4 নম্বর পয়েন্ট, বাংলা পুনরুদ্ধার। মঙ্গল আক্রমণের ভীতি দূর হবার ইলতুৎমিশ রাজ্য জয় শুরু করেন। প্রথমে তিনি পূর্ব ভারতের সুলতানি কর্তৃত্ব স্থাপনে অগ্রসর হন। পূর্বে বাংলা বিহার তুর্কি শাসনের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেখানকার শাসক আলী মর্দানকে হত্যা করে হিসাম উদ্দিন আইওয়াজ খলজি সিংহাসন দখল করেন এবং গিয়াস উদ্দিন নাম নিয়ে স্বাধীনভাবে শাসন শুরু করেন। ইলতুৎমিশের পুত্র নাসির উদ্দিন মাহমুদ বাংলাদেশ আক্রমণ করে গিয়াস উদ্দিনকে পরাজিত ও নিহত করেন 1227 খ্রিস্টাব্দ। কিন্তু গিয়াস উদ্দিনের অনুচর ইখতিয়ার উদ্দিন বলকা বাংলার সিংহাসন দখল করে স্বাধীন শাসনের সূচনা করতে উদ্যোগী হলে
স্বয়ং ইলতুৎমিশ বাংলা অভিযান করেন। তিনি বলকাকে পরাজিত করে বাংলায় দিল্লি কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন 1230 খ্রিস্টাব্দ। নেক্সট 5 নম্বর পয়েন্ট, রাজপুত রাজ্য দখল। বাংলা পুনরুদ্ধারের পর ইলতুৎমিশ দিল্লির অদূরে অবস্থিত রাজপুত রাজ্যগুলি পুনর্দখলে অগ্রসর হন। গোয়ালিয়র রণথম্বর রাজ্য তিনি পুনরুদ্ধার করেন। কয়েকটি নতুন রাজ্য ও ইলতুৎমিশ দিল্লির অন্তর্ভুক্ত করেছিলেন। মালাবের অন্তর্ভুক্ত ভিসা দুর্গ, শিবালিক পর্বতের মান্ডার প্রভৃতি স্থান তিনি দখল করতে সক্ষম হন। এছাড়া উজ্জয়িনী ও বামিয়ান এর বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করেন। শেষোক্ত অভিযানের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যু মুখে পতিত হন 1236 খ্রিস্টাব্দ। এরপর দেখো নেক্সট পয়েন্ট 6 নম্বর লিখবে দিল্লি নগরের নির্মাণ। ইলতুৎমিশের একটি বড় কৃতিত্ব ছিল দিল্লিকে সুসজ্জিত করে প্রকৃত অর্থে রাজধানীর মর্যাদায় ভূষিত করা। তার আমলেই দিল্লি ভারতের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। তিনি দিল্লিতে বহু প্রাসাদ, মসজিদ, মিনার নির্মাণ করেন। প্রখ্যাত সুফি সাধক খাজা কুতুবউদ্দিনের স্মৃতি রক্ষার্থে তিনি দিল্লিতে কুতুব মিনার তৈরি করেন। নেক্সট পয়েন্ট লিখবে অন্যান্য কার্যাবলী। ইলতুৎমিশ রাজস্ব ব্যবস্থার সংস্কার করার জন্য ইকতা ব্যবস্থা প্রথার প্রচলন করেন। এছাড়া তিনি রূপো তামার মুদ্রার প্রচলন করেন। তিনি শাসন ব্যবস্থা পরিচালনার জন্য 40 জন তুর্কি অভিজাতকে নিয়ে তিনি 40-এর চক্র গঠন করেন। এর পাশাপাশি তিনি শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকও ছিলেন। সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। ওপরের আলোচনা থেকে বলা যায় ইলতুৎমিশ সমস্ত সমস্যার সমাধান করে দিল্লি সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেন এবং এই সাম্রাজ্যের বিস্তার ঘটান। তাই ইতিহাসবিদ নিজামি হবিউল্লাহ প্রমুখ ইলতুৎমিশকে দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠা বলে মনে করেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। এরপর দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন ছিল শের শাহের শাসন নীতির বর্ণনা দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখো, উত্তরে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা। বিজেতা হিসেবে শের শাহ ছিলেন শ্রেষ্ঠ, কিন্তু শাসক হিসেবে ছিলেন শ্রেষ্ঠতর। বিজেতা রূপে তার কৃতিত্ব ছিল সাময়িক, কারণ অল্পকালের মধ্যে তার সাম্রাজ্যে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু শাসক রূপে তার চিন্তাভাবনা পরবর্তীকালে শাসকদের প্রেরণা জুগিয়েছিল। তার শাসন প্রতিভা বর্ণনা করে ঐতিহাসিক কেনি বলেছেন যে কোনো সরকার, এমনকি ব্রিটিশ শাসকেরও এই পাঠানের মতো দূরদর্শিতা দেখাতে পারেননি। শের শাহ মাত্র 5 বছর রাজত্ব করেন। এর অধিকাংশ সময় তাকে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতে হয়েছে। তারই মাঝে তিনি শাসন প্রবর্তনের ক্ষেত্রে যে গভীর দৃষ্টি দিয়েছিলেন তা অভূতপূর্ব। নেক্সট পয়েন্ট লিখবে শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। শের শাহের শাসন ব্যবস্থার প্রকৃতি ছিল প্রজা হিতৈষী স্বৈরাচার। মুসলমান শাসকদের মধ্যে তিনি প্রথম জনগণের শুভেচ্ছার উপর ভিত্তি করে সাম্রাজ্যকে সুদৃঢ় করতে সচেষ্ট হয়েছিলেন। শের শাহের শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। শের শাহর শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ছিলেন সুলতান, তবে শাসন কার্যের সুবিধার্থে তিনি 4 জন মন্ত্রী নিযুক্ত করেছিলেন। এরা হলেন দেওয়ান-ই ওয়াজিরাত, ইনি অর্থ বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন। দেওয়ান-ই ইনসা, ইনি সরকারি দলিল ও চিঠিপত্র খসড়া করতেন। দেওয়ান-ই আরজ, ইনি সেনাবাহিনী তত্ত্বাবধান করতেন। এবং দেওয়ান-ই রিসা, উপরি লিখিত মন্ত্রীবর্ণ ছাড়াও বিভিন্ন শ্রেণীর কর্মচারী নিযুক্ত ছিলেন, যেমন প্রধান কাজী, বারিদ-ই মুমালিক প্রমুখ। নেক্সট 2 নম্বর বৈশিষ্ট্য পয়েন্ট প্রাদেশিক শাসন। শের শাহ সমগ্র সাম্রাজ্যকে পরিচালনার জন্য 47টি শিখ বা সরকারের বিভক্ত করেন। প্রতিটি সরকার বা শিখ কতকগুলি পরগনায় বিভক্ত ছিল। পরগনা ছিল কয়েকটি গ্রামের সমষ্টি। প্রতিটি সরকারের শিকদার নামক কর্মচারীর হাতে প্রশাসনের দায়িত্ব থাকত। 3 নম্বর পয়েন্ট গ্রাম শাসন। গ্রামই ছিল সর্বনিম্ন প্রশাসনিক একক। গ্রামগুলি ছিল বহুলাংশে স্বয়ংশাসিত। গ্রাম মুখিয়া বা মুকুদ্দম ছিলেন গ্রামের প্রধান। এছাড়া পটোয়ারি গ্রামের দলিলপত্র সংরক্ষণের কাজ করতেন। সম্ভবত এরা কেউ সরকারি কর্মচারী ছিলেন না। গ্রামের রাজস্ব থেকেই এদের বেতন মেটানো হতো। গ্রাম পঞ্চায়েত এদের নিয়োগ করত। তবে শের শাহের আমলে রাজস্ব নির্ধারণ ও আদায়ের ব্যাপারে কৃষকদের সাথে সরকারের সরাসরি বন্দোবস্ত নীতি চালু হয়। ফলে মুকুদ্দম ও পটোয়ারির ক্ষমতা পূর্বের তুলনায় অনেক কমে গিয়েছিল। কৃষকদের অধিকারের বিষয়ে শের শাহ ছিলেন সচেতন।
তাই তিনি জমির ওপর কৃষকদের অধিকারের সরকারি স্বীকৃতি সহ পাট্টা ব্যবস্থা করেন। পরিবর্তে কৃষক তার কর্তব্যের অঙ্গীকারপত্র কবুলিয়ত সরকারকে জমা দিত। নেক্সট পয়েন্ট 4 নম্বর, বিচার ব্যবস্থা। দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শেরশাহ শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন। এক্ষেত্রে বিচার ব্যবস্থাকে শেরশাহ সুশৃঙ্খল করে তোলেন। বিচার ব্যবস্থা তিনি ফৌজদারি ব্যবস্থার প্রচলন করেন। এই ফৌজদারি ব্যবস্থায় বিচারককে সিকদার বলা হতো এবং দেওয়ানি মামলার ভাব ছিল কাজী ও মীর আদলের। সম্রাট নিজে ছিলেন সর্বোচ্চ বিচারক। বিচারের ক্ষেত্রে শেরশাহ ধর্ম বা ব্যক্তির কোনো রকম বৈষম্য করতেন না। নেক্সট 5 নম্বর পয়েন্ট, শুল্ক ব্যবস্থা। শেরশাহর ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য শুল্ক ব্যবস্থার সংস্কার করেন। তিনি বিভিন্ন অঞ্চলে শুল্ক আদায় বাতিল করেন। কেবলমাত্র সীমান্ত অঞ্চলে শুল্ক আদায়ের ব্যবস্থা করেন। তেমনি শেরশাহ একটি রৌপ্য মুদ্রা চালু করেছিলেন। তাছাড়া ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য সারা দেশে বহু গুরুত্বপূর্ণ সড়কপথ নির্মাণ করেন। 6 নম্বর পয়েন্ট, পুলিশ ও বিচার প্রশাসন। দেশের শান্তি শাসনের জন্য শেরশাহ পুলিশ ব্যবস্থা গড়ে তোলেন। তার বিচার ব্যবস্থা ছিল কঠোর এবং নিরপেক্ষ। তিনি সারা দেশে এক ধরনের বিচার ব্যবস্থা চালু করেন। এক্ষেত্রে প্রধান কাজী মুনসেফ প্রমুখ বিচার কার্য পরিচালনা করতেন। 7 নম্বর পয়েন্ট, সামরিক বিভাগ। শেরশাহ বিশাল সেনাবাহিনীর গঠন করেন। তিনি সামন্ত প্রথা বাতিল করে নগদ বেতনের ব্যবস্থা করেন। যোগ্য ব্যক্তিদের জাতি ধর্ম নির্বিশেষে সেনাবাহিনী নিয়োগ করেন। দুর্নীতি রোধের জন্য আলাউদ্দিন খলজির মতো দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। সর্বশেষ পয়েন্ট, উপসংহার। শেরশাহ তার প্রশাসনিক দক্ষতার মাধ্যমে বহু সংস্কার নীতি চালু করেছিলেন। পরবর্তীকালে আকবরের নীতির মধ্যে অনেকে শেরশাহের শাসন নীতির প্রতিফলন লক্ষ্য করেছেন। শেরশাহ তার স্বল্পকালের রাজত্বকালে গঠনমূলক নীতি, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, প্রজা কল্যাণ নীতি প্রভৃতির মাধ্যমে মধ্যযুগীয় ভারতের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেছেন। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন ছিল জায়গিরদারি সংকট কাকে বলে, এর রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখো কোশ্চেনের অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, জায়গিরদারি সংকট। মুঘল আমলে যে ভূমি বন্দোবস্তগুলি প্রচলিত ছিল তার মধ্যে জায়গির ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। মূলত রাজকর্মচারী বা অভিজাতকে নগদ বেতনের পরিবর্তে যে জমি দেওয়া হতো তাকে বলা হয় জায়গির, এবং যাদের দেওয়া হতো তাদের বলা হতো জায়গিরদার। জায়গিরদাররা এই সকল জমিতে খাজনা আদায় করার অধিকার থাকলেও জমির ওপর তাদের কোনো অধিকার ছিল না। রাষ্ট্রের অধিকৃত কিছু জমি থাকতো যাকে বলা হতো খালিসা। অভ্যন্তরীণ জটিলতার কারণে সপ্তদশ শতকের শেষ পর্বে জায়গিরদারি ব্যবস্থা সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক ভারসাম্য বিনষ্ট করতে উদ্যত হয়, যাকে ঐতিহাসিকরা জায়গিরদারি সংকট নামে অভিহিত করেছেন। নেক্সট পয়েন্ট লিখবে রাজনৈতিক তাৎপর্য। 1, রাজস্ব ঘাটতি। আকবরের পরবর্তীকাল থেকে জায়গিরদারির সমস্যার সূত্রপাত ঘটে। কেন্দ্রীয় প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে বহু প্রাদেশিক শাসকেরা রাজস্ব প্রদান বন্ধ করে দেন। ঔরঙ্গজেবের সময়ে এই অবস্থা ভয়ানক হয়ে পড়ে। রাজকোষ একেবারে শূন্য হয়ে যায়। সেনাবাহিনীর পরিচালনার জন্যও প্রয়োজনীয় অর্থ অবশিষ্ট ছিল না। এছাড়া বিদ্রোহী জমিদার ও প্রজারাও খাজনা প্রদান বন্ধ করে দিলে অবস্থা চরমে ওঠে। 2 নম্বর পয়েন্ট, খালিসা জমির পরিমাণ হ্রাস। আকবরের পরবর্তীকালে অর্থ সংকট তীব্র হলে মনসবদারদের মধ্যে জমি বন্টনের উদ্দেশ্যে রাষ্ট্রের খাস জমি বা খালিসা জমিকেও জায়গিরে পরিণত করা শুরু হয়। ফলে খালিসা জমি থেকে রাষ্ট্রের আয় কমতে থাকে। এর ফলে আবার সম্রাট রাজস্বের ব্যাপারে সম্পূর্ণভাবে জায়গিরদারদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। 3 নম্বর পয়েন্ট, কৃষকদের ওপর শোষণ ও অত্যাচার। যেহেতু জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না এবং জায়গিরদারি অধিকারের কোনো নিশ্চয়তা ছিল না, তাই জায়গিরদাররা কৃষকদের শোষণ ও অত্যাচারের মাধ্যমে অধিক মুনাফা অর্জনের পথকেই বেছে নিয়েছিল। অনেক সময় জায়গিরদাররা নিজে রাজস্ব আদায় না করে ইজারাদারদের দায়িত্ব প্রদান করত। ইজারাদাররা দায়িত্ব পাওয়ার পর ভারতের গ্রামগুলি যেন মরুভূমিতে পরিণত হয়। 4 নম্বর পয়েন্ট, জায়গিরদারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা।
জমির জায়গিরদারি দখলকে কেন্দ্র করে মোগল দরবারে ঘৃণ্য রাজনৈতিক দলাদলি শুরু হয়। উন্নত মানের জায়গির প্রাপ্তির জন্য সকলেই দরবারে নিজ নিজ প্রভাব বিস্তার করতে শুরু করে। উৎকোচ প্রদানের মাধ্যমে জায়গিরদারি কেনাবেচার রীতিও প্রচলিত হয়। জায়গিরদারদের এই অবৈধ কার্যকলাপ সম্পর্কে সম্রাট অবগত থাকলেও রাজস্ব প্রাপ্তির লোভে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেন না। সর্বশেষ পয়েন্ট, উপসংহার। জায়গিরদারি ব্যবস্থা সংকর মোগল প্রশাসনিক ভিতকে দুর্বল করে দিয়েছিল ও ভারতের কৃষি ব্যবস্থার উপর চরম আঘাত হেনেছিল। জায়গিরদাররা ইজারাদার নিযুক্ত করলে, তারা রাজস্বের জন্য কৃষকদের অমানবিক অত্যাচার শুরু করলে তা কৃষি ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। একদিকে প্রশাসনিক দুর্বলতা ও অন্যদিকে কৃষি সংকট মোগল সাম্রাজ্যের শেষ মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়।